সুপ্রিয় দর্শক, পরিবেশের সঙ্গে মানুষের এক নিবিড়, অবিচ্ছেদ্য এবং অপরিমেয় সম্পর্ক। মানুষের কল্যাণ কেবল মানুষের উপরই নির্ভর করে না, বরং প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে মানুষের বেঁচে থাকা, জীবনী শক্তি। এই পরিবেশ এবং বিশ্ব সভ্যতা আজ হুমকির সম্মুখীন। জলবায়ু পরিবর্তন, প্রকৃতি এবং জীববৈচিত্র্য ধ্বংস আর পরিবেশ দূষণ দিন দিন এই বিপর্যয়কে আরও বাড়িয়ে তুলছে। তাই বিপন্ন প্রকৃতি রক্ষায় আমাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। টেকসই উন্নয়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলা না করলে 52টি দেশ বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে। সঙ্গত কারণে আজকে আলোচনার বিষয় রেখেছি টেকসই উন্নয়নে পরিবেশগত ভারসাম্য। আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে চায়না ফোকাস অনুষ্ঠানে আমি আছি শাহানশাহ রাসেল। পরিচয় করিয়ে দিচ্ছি আজকের আমাদের অতিথিদের সঙ্গে। আমার সঙ্গে আছেন চীনের থংচি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর লি ফংথিং। আরও আছেন সাংবাদিক ইফতেখার মাহমুদ। চলে যাচ্ছি আমরা মূল আলোচনায়। জনাব মাহমুদ, আপনার কাছে শুরুতে আমি আসতে চাই, বিগত কয়েক বছরে বাংলাদেশের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে কি ভূমিকা পালন করেছে, এটা কতটুকু ইফেক্টিভ হয়েছে এবং আর কি করা যেতে পারে যদি সংক্ষেপে? প্রথমত হচ্ছে যে আসলে উদ্যোগকে যদি আমরা দুই ভাগে ভাগ করে নিই, প্রথমত হচ্ছে কাগজে কলমে কি উদ্যোগ নেওয়া হয়েছে। তো সেখানে আমরা দেখব যে কাগজে কলমে সম্ভবত পৃথিবীর ওয়ান অফ দ্য টপ কান্ট্রি যারা কাগজে কলমে জলবায়ু পরিবর্তন, পরিবেশ রক্ষা, নদী সুরক্ষা, বায়ু দূষণ রোধ, এরকম নানা কাজে প্রচুর অর্থ ব্যয় করেছে, প্রচুর আইন কানুন তৈরি হয়েছে এবং প্রচুর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু বাস্তব অবস্থা যদি আমরা দেখি, গত দেড় যুগে কিন্তু বাংলাদেশের পরিবেশ রক্ষায় যতগুলো সূচক আছে, যেমন বায়ুর মান, পানির গুণগত মান, জলবায়ু পরিবর্তন, সবগুলো সূচকে বাংলাদেশের দ্রুত অবনতি হয়েছে। এবং ইপিএ যেটা হচ্ছে গ্লোবালি এটা একটা রিপোর্ট, যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন ইন্ডেক্স, সেখানে বাংলাদেশে গত 15 বছরে বাংলাদেশের 35 ধাপ অবনতি হয়েছে এবং বিশ্বের 182টা দেশের মধ্যে বাংলাদেশ পরিবেশ সুরক্ষায় এখন একদম শেষের দিকে, মানে বাংলাদেশের পরে মাত্র 2টা আফ্রিকান দেশ আছে। এবং এইটা কিন্তু বায়ু দূষণের ক্ষেত্রে যদি আমরা স্পেসিফিক করি, পৃথিবীর সবচেয়ে দূষিত বায়ুর দেশ এখন বাংলাদেশ। ঢাকা শহর এখন প্রতিদিনই দুর্যোগপূর্ণ থাকে। নদীর কথা যদি বলেন, আমাদের ঢাকার চারপাশে যে নদীগুলো আছে, বুড়িগঙ্গা এবং শীতলক্ষা পৃথিবীর অন্যতম দূষিত নদী। ফলে উদ্যোগ যদি বলেন, কাগজে পত্রে আমরা বলবো অনেক উদ্যোগ হয়েছে, বাস্তবে আসলে আমাদের পরিবেশের খুবই খুবই মারাত্মক ধরনের বিপর্যয়মূলক অবনতি হয়েছে। ফলে আমি পরিস্থিতিটাকে আমি মূলত এইভাবে ব্যাখ্যা করি বা মূল্যায়ন করি। এবং এই অর্থ তাহলে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে, তাহলে এই উদ্যোগগুলো, ব্যয়গুলো তাহলে কোথায় গেল, কি কাজে লাগলো? এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গত 15 বছরে আপনার প্রায় 5 থেকে 7 হাজার কোটি টাকা শুধুমাত্র একটা তহবিল থেকে ব্যয় হয়েছে। এটার বাইরেও সরকারের বাজেট থেকে বিভিন্ন 18টা মন্ত্রণালয়ের মাধ্যমে অনেক টাকা খরচ হয়েছে। কিন্তু এগুলোর প্রতিটা নিয়েই সরকারি বিভিন্ন সংস্থার তদন্তেই, এটার বাইরে যদিও এটা আরও তদন্তের দাবি রাখে, প্রচুর দুর্নীতির অভিযোগ আছে। এবং দূষণকারীদেরকে দূষণ মুক্তের সার্টিফিকেট দেওয়া থেকে শুরু করে, বায়ু দূষণকারী প্রতিষ্ঠানগুলোকে আপনার ছাড় দেওয়া থেকে শুরু করে, নদী এবং মাটি দূষণকারী প্রতিষ্ঠানগুলোকে দিনের পর দিন দূষণের ক্ষেত্রে অনুমতি দেওয়ার ক্ষেত্রে শুরু করে, সব ক্ষেত্রে কিন্তু আমরা একটা আসলে হতাশাজনক চিত্র আমরা দেখেছি। এবং সেই অর্থগুলো ব্যয়ের ক্ষেত্রে দুর্নীতি, অপব্যয় এবং মানে অন্যায়ভাবে অন্য জায়গায় এগুলো ব্যয় হতে দেখেছি। ফলে সামগ্রিকভাবে কিন্তু আমরা পৃথিবীর অন্যতম মানে দূষিত মাটি, পানি, পরিবেশের একটা দেশে পরিণত হয়েছে। ফলে আমি জিনিসটাকে এইভাবে মূল্যায়ন করি। ধন্যবাদ ইফতেখার। আমি প্রফেসর লি আপনার কাছে আসতে চাই। Whether the key to environmental sustainable development lies in government or general public? I think for the public and for the leadership, both of them plays a very important role for the environmental issues, especially at the early stage for the industrialization or the urbanization. So both plays a very important role, I think. So if the government make the decision, so they have consult the public to discussing any rules or laws. By this, we can promote the implementing for the environmental protection policy quickly. Yeah, so both plays a very important role from public and from the leadership program.
Okay, both are the important. Okay. Yeah, yes. Thank you, Mr. Lee. জনাব ইফতিখার, আমি আবারও আপনার কাছে আসতে চাই। আমরা জানি বাংলাদেশের পরিবেশ সুরক্ষায় বদ্বীপ পরিকল্পনা 2100 নেওয়া হয়েছিল, যদিও বিগত সরকারের আমলে পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং এর আলোকে অনেকগুলো কাজ হয়েছে। আসলে এই কাজের ধারাবাহিকতাটা বজায় রাখাটা কতটুকু জরুরি এবং কি করার আছে? বাংলাদেশের যে ভূপ্রাকৃতিক গঠন আমরা যদি বলি, এটা তো একটা বদ্বীপ, একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। বদ্বীপ পরিকল্পনা আমাদের দরকার, কিন্তু যে পরিকল্পনাটা আছে সেই পরিকল্পনাটাকে অবশ্যই রিভিউ করতে হবে, পুনর্মূল্যায়ন করতে হবে বাংলাদেশের বিশেষজ্ঞদেরকে নিয়ে। এখানকার চাহিদা, প্রয়োজন এবং ভবিষ্যতের যে বাংলাদেশ আমরা চাই, সেই বাংলাদেশের কথা মাথায় রেখে আসলে পরিকল্পনাগুলো ঠিক করে সাইমেন্টেনিয়াসলি পরিকল্পনার মাধ্যমে উদ্যোগ নেওয়ার কাজগুলো করতে হবে। বদ্বীপ পরিকল্পনাটা আসলে কিভাবে এক্সিকিউশন করা যায়? আসলে আমি প্রথমত বলতে চাই, পরিকল্পনাটার সংস্কার যেহেতু জরুরি, এই সংস্কারটা কিভাবে সম্ভব, মানে কার মাধ্যমে, কারা করবে, আপনার কোনো সাজেশন কিনা? আগের সরকারের আমলে যখন বদ্বীপ পরিকল্পনাটা হয়, তখন বেসিক্যালি এইটা বিদেশি বিশেষজ্ঞ নির্ভর ছিল। তো আমাদের কিন্তু বড় ধরনের নদী বিষয়ক বড় ধরনের পরিকল্পনার ক্ষেত্রে এর আগে অনেক ধরনের বিতর্ক আছে। যেমন আমাদের ফ্লাড অ্যাকশন প্ল্যান হয়েছিল, হ্যাঁ, 80-এর দশকে, আপনার 60-এর দশকে এখানে আপনার উপকূলীয় বাঁধ নির্মাণ প্রকল্প ছিল, কোস্টাল এমব্যাঙ্কমেন্ট প্রজেক্ট। সেইগুলোর কিন্তু নানা ধরনের পরিবেশগত নেতিবাচক প্রভাব আমরা এখনো ভোগ করছি। আমাদের উপকূলে যে জলাবদ্ধতা, আমাদের যে বন্যার ক্ষেত্রে যে আপনার হচ্ছে নদীগুলোর মধ্যে ভাঙন সৃষ্টি, সেখানে সঠিক পরিকল্পনা করে সঠিক উদ্যোগ না নেয়ার একটা কিন্তু অভিযোগ আছে। তো সেই বিতর্ক এবং অভিযোগগুলোকে মাথায় নিয়ে বাংলাদেশি বিশেষজ্ঞ এবং অবশ্যই যে এলাকায় কাজগুলো হবে সেই এলাকার মানুষ, জনগোষ্ঠী, অধিবাসী, কমিউনিটি, তাদেরকে আসলে এই পরিকল্পনা প্রক্রিয়া আনতে হবে। কারণ দিন শেষে তো এটার এন্ড ইউজার তো তারা। সো এই এন্ড ইউজারদেরকে যদি আমি যুক্ত করতে না পারি, তাহলে তাদের চাহিদাটা আমি প্রপারলি জানতে পারবো না। এবং লোকাল যারা এক্সপার্ট, তাদেরকে গুরুত্ব দিয়ে তাদের মতামত নিয়ে এটা করা উচিত। ধন্যবাদ জনাব ইফতিখার। আমরা আরও আলোচনা করব। এই পর্যায়ে নিতে হচ্ছে একটি ছোট্ট বিরতি। সুপ্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস। ফিরে যাচ্ছি আবারও আলোচনায়। ডক্টর লি, আপনার কাছে আবারও আসতে চাই। I think this is the first time you visited in Dhaka, I think. Yes, it's the first time. Capital in Dhaka. We want to know, can you give us any suggestion? How can we help our city? Because of our city, Dhaka is polluted by air, by sound, by water. Any suggestion to give? This is the first time for me come to Dhaka, so I'm very impressed by the situation for Dhaka. So when the flight landed, before the land, so there are a lot of smoke, so you cannot see the city clear. So in Dhaka, you have a very severe pollution for the air. Yes. Just Mohammed told me that you have the brick industry, you have the very density for the population for the city, and they have a big demand for the drinking water, and they discharge a lot of wastewater, and the treatment percentage now is relatively is low. So you have a lot of pollution for the river, for the lakes. And for the air, I think it's the brick industry, and the most important is the vehicle in the city, as the city area is very small, so the street is very narrow, so the vehicle, the cars, the motors, they cannot move quickly, so you have a very severe problem. But I think about 10 years ago in the North China, we have the similar situation, especially in the winter season. So we have in China, we have the use the coal for the heating system in winter, as the temperature is very low in North China. So about 10 years ago, our government made the decision. So we first changed the energy structure, reduce the use of coal, turn to natural gas. And recently, in the past 5 years, we turned to the renewable energy, wind energy, and the solar panel. So in China, the solar panel and wind energy, the installment capacity is about 45%. By this, we use less coal and less natural gas. So you can see the sky is blue everywhere in the city. And another change is about the use of vehicle. 10 years ago, for the public, they use the gasoline vehicle.
yeah, it's cheaper, more quickly. And the government to promote the public use the renewable energy, battery, electronic vehicles. But that time, the people don't know much about the electronic cars. But as every city, they can issue the license for the number for the renewable electronic vehicles. So the market of electric cars go up quickly. For example, in Shanghai, the market share of electric vehicle is up to more than 60%. So more people turn to the battery electric vehicles, so no pollution. Yes. So the air quality in the city gets better and better. Shanghai, the density is similar to Dhaka, I think. Yeah, that's for the air pollution control. For the rivers, around 1995, the water color in Suzhou Creek is dark. Yeah, it's black. Its smell is very strong. Both sides of both bank of the river, the people cannot open the window during the summer. It's a strong smell. Yeah, so we do a lot of remediation and build the connection system, and also take some measures for the biological remediation for the rivers, so the water quality gets better and better. You can find a lot of fish, so the color changed quickly in the past 20 years. And every year we organize the dragging boat competition in the river, so the water quality gets better. The situation in Dhaka for some river is similar to that for Suzhou Creek. More than 20 years ago. Thank you, Mr. Lee. It's a nice solution. I think, ইফতিকারা আসলে ঢাকা তো পাশের অযোগ্য একটা শহরে পরিণত হচ্ছে, প্রতিনিয়তই বায়ু দূষণ বা পানি দূষণ, শব্দ দূষণ তো আছেই। আপনি কিছু যোগ করতে চান কিনা, কিভাবে আমরা বাঁচতে পারি, মুক্ত হতে পারি এর থেকে? প্রফেসর লির যে পয়েন্টগুলো তুললেন, আমি জাস্ট ওটার সাথে কিছু জিনিস অ্যাড করতে চাই। প্রথমত হচ্ছে যে চীন যেভাবে তার দূষণটা সৃষ্টি হয়েছিল, আমরা দূষণ প্রক্রিয়াটা আমাদের প্রায় এক। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অপরিকল্পিত নগরায়ন এবং মানুষের সীমাহীন লোভ। একটা সময় গিয়ে সেখান থেকে ওনারা ব্যাক করেছেন থ্রু টেকনোলজি, থ্রু ইকোনমিক ডেভেলপমেন্ট, থ্রু পিপলস কনসিয়াসনেস ফিরিয়ে আনা। আমাদের পক্ষে কিন্তু ওই ধরনের আর্থিক সামর্থ্য অর্জন করা খুব দ্রুত কঠিন, কারণ একটা নদীকে তার আগের অবস্থায় ফিরে আনার জন্য যে পরিমাণ অর্থ দরকার, যে পরিমাণ বিশাল কর্মযোগ্য দরকার, এটা আমাদের ইকোনমি পক্ষে এফোর্ড করা কঠিন। বায়ুর মান কমানোর জন্য আমাদের যে বিশাল বিস্তৃত যে কর্মযোগ্য আছে, যেমন যানবাহন থেকে শুরু করে ইটভাটা থেকে শুরু করে, এটাও কঠিন। ফলে আমাদের সবার আগে করতে হবে যে দূষণ প্রক্রিয়াটা বন্ধ করতে হবে। 2 নম্বর, আমি মনে করি যে এখনো সময় আছে যে আমরা বিকল্প যেটা চীনে যেটা হয়েছে, যে ওনারা সোলারে গিয়েছেন, হাইব্রিড গাড়িতে গিয়েছেন, ইলেকট্রিক কারে গিয়েছেন, তো এটা লো কস্ট টেকনোলজি তো আমাদের এখানেও করার সুযোগ আছে আমি মনে করি। ফলে আমাদের এখানে ধরেন আপনার হাইব্রিড ইলেকট্রিক কার এগুলো কিন্তু মোটামুটি অল্প অল্প করে আসতেছে, কিন্তু এটাকে ফাস্টার করতে হবে এবং পরিবেশের সুরক্ষা হবে, এরকম উদ্যোগগুলো বেশি নিতে হবে। নবায়নযোগ্য জ্বালানির এই জায়গায় আবারও আসবো জনাব ইফতিখার। আমরা আরও আলোচনা করব। এই পর্যায়ে নিতে হচ্ছে একটি ছোট্ট বিরতি। সুপ্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস। ফিরে যাচ্ছি আবারও আলোচনায়। মিস্টার লি, আমি আপনার কাছে আসতে চাই, হাউ টু বেটার অ্যাচিভ এনভায়রনমেন্টাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট আন্ডার দ্য condition of insufficient economic development? I think for most of our developing countries, at the beginning, the priority is the development, especially for the big country for China. So in 1970s, 80s, 90s, the priority is the development. But we also have some negative lessons. For example, from 2010, we have a lot of heavy industry. We have the pollution issues. So from the government, they promote the awareness for the environmental protection, as the people is the public. The people is the part of nature. We should respect the nature. If we worry about the water,
quality, air quality, the safety for the food, I think is not good for the public. So we have a concept from the government, green is good. Green is good. So the government invests a lot for the environmental and ecology protection for the whole country, and invest a lot for the for the innovation research, invest a lot in the set up a lot of funding for the university to do the research for the innovation for the environmental issues. So in the past 10 years, the situation gets better and better for most of cities. So another system above the river, from the top to the small city, mid-sized city, the governance and the central government evaluate all the officers before it's by GDP, not by environmental issue and GDP, both. And the priority is the environmental issue. The second is GDP. Okay. Yeah, this is very important. So at a different level, the officers, the government, they should make more attention for the environmental issues. This is very important for the future development for the country. ওকে, থ্যাংক ইউ মিস্টার লি। জনাব ইফতিখার, আমি আবারও আসতে চাই যে আসলে বাংলাদেশে পরিবেশগত চ্যালেঞ্জগুলো, আমরা ঢাকার কথা নিয়ে বলেছি, পুরো বাংলাদেশেই এক ধরনের পরিবেশগত চ্যালেঞ্জগুলোর সম্মুখীন আমরা। এই চ্যালেঞ্জগুলো থেকে বেরিয়ে আসা এবং আরেকটা বিষয়, আমরা বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তিগুলো করে থাকি। তো পরিবেশগত সুরক্ষার বিষয়টা বা টেকসই উন্নয়নের বিষয়টাকে মাথায় রেখে এই চুক্তিগুলো করার ক্ষেত্রে কি করা যেতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি তুলেছেন। আপনি যদি আমাদের এই মুহূর্তের সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের বায়ু দূষণ, বায়ু দূষণের ক্ষেত্রে যদি দেখেন, আমাদের এখানে যে বায়ু যে দূষিত হচ্ছে, এইটা যে সোর্সগুলো আছে তার মধ্যে 30% দূষিত বায়ুর সোর্স কিন্তু বাংলাদেশের ভেতরে না, বাইরে থেকে, এবং সেটা মূলত আসে ভারত থেকে। কারণ ভারতে এই সময় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব সহ যে বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান কাটার পরে ওরা ফসলটা পুড়িয়ে দেয়। পোড়ানোর পরে এটা হিউজ একটা ধোঁয়া আকারে দিল্লি হয়ে পূর্ব ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। ফলে এইটা একটা বিশাল আকার একটা দূষণ তৈরি করে। এটা পাকিস্তানের লাহোর থেকেও কিছুটা আসে। ফলে এইটা আমাদের একটা ট্রান্সবাউন্ডারি, ওয়াটার ট্রান্সবাউন্ডারি, ফলে রিলেশনটা ঠিক করতে হলে ট্রান্সবাউন্ডারি রিলেশনের মধ্যে ঠিক করতে হবে। 2 নাম্বার হচ্ছে যে এই ভারতের যে পূর্বাংশে প্রচুর পরিমাণে কোল বেস পাওয়ার প্ল্যান্ট আছে, যেগুলোর থেকেও কিন্তু ধোঁয়াটা আমাদের এখানে আসে। ফলে এইটাও কিন্তু 2টা দেশের মধ্যে কিন্তু একটা, কিন্তু তার আগে আমার নিজেকেও তো ঠিক করতে হবে, কারণ আমি নিজেও তো একই কাজ করতেছি। ফলে এটা একটা কিন্তু একটা রিজনাল একটা কোঅপারেশন একটা লাগবে। 3 নাম্বার হচ্ছে, ধরেন আপনি যদি বাংলাদেশের নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে বলেন, আমাদের কিন্তু আমরা ব্রহ্মপুত্র বেসিন দিয়ে কিন্তু চীনের সাথে আমরা যুক্ত। আমরা যদি গঙ্গা অববাহিকা দিয়ে যদি বলি, সে আমরা নেপাল থেকে শুরু করে ভারত হয়ে বাংলাদেশ দিয়ে আমরা যুক্ত। ফলে আমাদের কিন্তু এখানে আমরা যদি নদী, মাটি, পানি, বায়ু যাই বলেন, এখানে রিজনাল অ্যাপ্রোচ ছাড়া, পুরো এই অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনা ছাড়া বৃহত্তর পরিসরে, যেটাকে আমরা বলি ভারত, চীন, নেপাল, ভুটান, হ্যাঁ, এই সবগুলো দেশের সঙ্গে কিন্তু একটা কানেক্টিং এবং কোঅপারেটিভ একটা অ্যাপ্রোচে যেতে হবে, কোঅপারেশনের অ্যাপ্রোচে যেতে হবে। এবং সেটা যদি আমরা যেতে পারি, আমার মনে হয় যে আমাদের জন্য এই ইস্যুগুলো ডিল করাটা অনেক সহজ হবে। ধন্যবাদ জনাব ইফতিখার। আমরা আলোচনার আসলে একদমই শেষের দিকে চলে এসেছি। মিস্টার লি, আই ওয়ান্ট টু নো ওয়ান থিং ইজ দ্যাট whether the core of environmental sustainable development is to protect the environment or to develop first. I think both is important. Just introduced in China, we evaluate the officers by GDP before. Now it's an environmental issue. So I think both are important. To development, you should you pay some attention for the environmental issues. If we have the deterioration for the environmental issues in the future, you will worry about the drinking water, you worry about the food safety, and also the air quality issues. Yeah. Okay, thank you, Mr. Lee. জনাব ইফতিখার, একটা বিষয় যেটা নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আপনি কথা বলছিলেন, বাংলাদেশ ভূ রাজনৈতিক কারণে এমন একটা জায়গায় বসবাস যে প্রচুর সানলাইট এখানে আছে, সমুদ্র উপকূলীয় বাতাস আছে, প্রচুর রিনিউয়েবল নবায়নযোগ্য জ্বালানির সোর্স আছে। তো এইটাকে আসলে প্রপারলি ইউটিলাইজের জায়গাটা, যদিও বলছেন যে আমরা নীতি বা পরিকল্পনা করছি, কাজে করছি না, আসলে কি করা উচিত? রিনিউয়েবল এনার্জিটা আমাদের এখানে করা সম্ভব,
অনেকগুলো অ্যাসেসমেন্ট হয়েছে, চীন করেছে, যুক্তরাষ্ট্র করেছে, জাপান করেছে, সবাই করেছে এবং বলেছে যে আমরা যে লক্ষ্যমাত্রাটা ঠিক করেছি আস্তে আস্তে আমরা খুব দ্রুত ফসিল ফুয়েল থেকে রিনিউয়েবল এনার্জি দিকে যাওয়া সম্ভব। আমাদের যে বাতাস থেকে শুরু করে সূর্যর আলো থেকে শুরু করে সবকিছু দিয়ে এটা সম্ভব। প্রথমত হচ্ছে এটা না হওয়ার পেছনে বড় কারণ হচ্ছে যে এখানে বড় বিদ্যুৎ কেন্দ্রিক এক ধরনের প্রভাবশালী চক্র আছে, যেটা আমাদের আসলে এনার্জি খাতকে দীর্ঘদিন যাবৎ আটকে রেখেছিল, কক্ষিগত করে রেখেছিল। ফসিল ফুয়েলের যে ইম্পোর্ট যে লবি, যারা ডিজেল অকটেন টকটেন সহ নানা কিছু আমদানি করে, তাদের একটা খুবই গুরুতর প্রভাব বলয় আছে। ফলে সেইখান থেকে বের হয়ে নবায়নযোগ্য জ্বালানিটার যেহেতু আসলে এটা একটা টেকনোলজিক্যাল সলিউশন, এটার মধ্যে ইনভেস্টমেন্টের চেয়ে আপনার প্রযুক্তিটা যদি আমি প্রপারলি ভালো আধুনিক প্রযুক্তি যদি আমি নিয়ে আসতে পারি, তাহলে আসলে এখানে নবায়নযোগ্য জ্বালানির মধ্য দিয়ে অনেক কিছু সম্ভব। কিন্তু এটার জন্য একটা সামগ্রিক উদ্যোগ লাগবে। ফলে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে মানুষের যে উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তি, বিশ্বের উন্নত দেশগুলোর প্রযুক্তি এনে এইখানকার বিজ্ঞানীদেরকে এইভাবে ট্রেন্ড আপ করে যদি আমরা R&Dতে মানে রিসার্চে যদি আমরা এটাতে বিনিয়োগটা বাড়াই, আমার মনে হয় যে আমরা রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে যে আমরা যে পরিকল্পনা মানে আমাদের যে সম্ভাবনাটা আছে সেই সম্ভাবনাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। জনাব ইফতিখার, আপনাকেও ধন্যবাদ, আপনারা সময় দিয়েছিলেন চায়না ফোকাসে। সুপ্রিয় দর্শক, চীন পরিবেশগত সুরক্ষায় প্রযুক্তিগত উদ্ভাবন এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়িয়ে চলেছে, যা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। বাংলাদেশও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যেমন প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে প্রস্তুতি, সবুজ প্রকল্পের উন্নয়ন। দুদেশের মধ্যে এ ধরনের সহযোগিতা বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন আজকের অতিথিরা। আসছে সময়ে টেকসই ও পরিবেশগত উন্নয়ন আরও বিস্তৃতি পাবে, এই প্রত্যাশায় শেষ করছি আজকের চায়না ফোকাস। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।